গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে টুলস 2.0 ক্লাস নাম্বার 33তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এবং এখানে আজকে মিক্সড জিকে প্র্যাকটিস সেট আমরা আলোচনা করব। তো যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের জুলাই মাসের যে ক্লাস রুটিন পাচ্ছ, এখানে আমার 8:30 থেকে তোমরা ক্লাস পাচ্ছ এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে কিন্তু দেওয়া আছে, অবশ্যই একবার দেখে রাখো। আচ্ছা, আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে। পাশাপাশি আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, প্রত্যেকে একবার দেখে নাও। অ্যাপ ডাউনলোড করতে পারবে প্লে স্টোরে গিয়ে, এবং আমাদের এখানে এই সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে। যদি কেউ কোনো ব্যাচ নিতে ইচ্ছুক হও, তো অ্যাপ থেকে তুমি যাবে পেড কোর্স অপশানে, সেখানে সমস্ত ব্যাচ শো করবে। তারপর বাই নাও বাটনে ক্লিক করলে তোমরা ব্যাচ নিতে পারবে, পারচেস করতে পারবে। ওকে, তো আমরা আজকের আলোচনা শুরু করব। প্রত্যেকে যারা কানেক্টে আছো সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, শূন্য গ্রুপে অবস্থিত মৌলগুলিকে কি বলা হয়? শূন্য গ্রুপ বলতে দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর গ্রুপের কথা বলা হয়? দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর গ্রুপের কথা বলা হয়? দীর্ঘ পর্যায় সারণীর এটা হচ্ছে তোমার 18তম শ্রেণী। এবং এখানে অবস্থিত মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌল কি কি আছে? নিষ্ক্রিয় মৌলের এক্সাম্পল কি হবে? নিষ্ক্রিয় মৌল হতে পারে হিলিয়াম হতে পারে, ঠিক আছে, নিয়ন হতে পারে, আর্গন হতে পারে, রেডন হতে পারে, ক্রিপ্টন হতে পারে, জেনন হতে পারে। এই 6টি আছে নিষ্ক্রিয় মৌল পর্যায় সারণীতে, এবং আমরা বাস্তবে এইগুলো কথা জানি। হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, ক্রিপ্টন, জিনন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌলের মধ্যে পড়ছে। কোন ধাতু দ্বারা লোহার গ্যালভানাইজেশন করা হয়? কোন ধাতু দ্বারা লোহার গ্যালভানাইজেশন করা হয়? লোহার গ্যালভানাইজেশন বলতে কি বোঝায়? লোহার উপরে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লোহা যাতে মরিচা না ধরে, আমরা জানি যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহার উপর মরিচা পড়ে। তো সেই মরিচা আটকানোর জন্য গ্যালভানাইজ পদ্ধতি ব্যবহার করা হয়, গ্যালভানাইজেশন করা হয়, এবং এর উপরে দস্তার প্রলেপ দেওয়া হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এই প্রক্রিয়া করা হয়। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের কথা যদি আমরা বলি, প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা জানি শ্রীগুপ্ত, এবং শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজার নাম প্রত্যেকে মনে রাখবো, সমুদ্রগুপ্ত। অপশন বি, সমুদ্রগুপ্ত। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? বলো, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর এখানে কি হবে? আচ্ছা, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? মনে আছে কিছুদিন আগে জলপ্রপাত রিলেটেড আমরা কোশ্চেন করিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম যে চিত্রকূট জলপ্রপাত, চিত্রকূট জলপ্রপাতকে প্রশস্ততার জন্য ভারতের নায়াগ্রা বলা হয়। ওকে, এবং এই নায়াগ্রা জলপ্রপাত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অবস্থিত, যেটা প্রশস্ততা অনেকটাই বেশি। চিত্রকূটকে বলা হয় ভারতের নায়াগ্রা। এটাও কিন্তু পরীক্ষায় আছে, প্রশ্নটা মনে রাখতে হবে, এবং এটা ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন কিসের? রাজা রামমোহন রায় তিনি কোন সংস্থার, এখানে কোন সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? রামকৃষ্ণ মিশন, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিল? স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল কত সালে? 1897 সালে, 1897।
ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিল রাজা রামমোহন রায়। আর্য সমাজ হচ্ছে কে? দয়ানন্দ সরস্বতী। এখানে মার্কিং এ একটু মিস্টেক হয়েছে, দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা। এই সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে মহারাষ্ট্রে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। এইগুলো থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদের মনে রাখতে হবে। এবং সাল হচ্ছে 1867 সাল, সালটাও কিন্তু পরীক্ষা আসে। ব্রাহ্ম সমাজ আমরা জানি ব্রাহ্ম সভা গঠন করেন, এটা হবে সঠিক উত্তর। আর্য সমাজ, কিন্তু এখানে উত্তরটা আমার এখানে মার্কিংটা মিস্টেক হয়েছে, এখানে উত্তর হবে অপশন বি, উত্তর হবে অপশন বি এটা। ওকে, এবং এই আর্য সমাজের আগে এটা সমাজ ছিল না, সভা নাম ছিল। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে বলতো? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? এটাও কিন্তু রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন 1815 সালে। এবং ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সভা এটা থেকে হবে ব্রাহ্ম সমাজ। ওকে, এটা আমরা যদি দেখি 1828-এ প্রতিষ্ঠা হয় এবং এটা 30 সাল নাগাদ, 1830-এর সময় নাগাদ এটা সমাজে কনভার্ট হয় নামটা আর কি। তো এই দুটোই হচ্ছে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দারুণ একটা প্রশ্ন এবং পরীক্ষায় এটা আসে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। তো প্রশ্নটা হচ্ছে এটা যে ভারতের সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। দিল্লি সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, এবং রাজ্যের কথা যদি বলা হয়, বিহার রাজ্যের দিক থেকে, রাজ্যের মধ্যে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহারের। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহারে 11 সেন্সাস অনুযায়ী 1102 ছিল, আর ওয়েস্ট বেঙ্গল 1029, কিন্তু বর্তমান ডেটা দেখলে সেটা আরো বাড়বে। যাই হোক, তো বিহার রাজ্যের দিক থেকে আমরা জানবো যে জনঘনত্ব সব থেকে বেশি, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি তার জনঘনত্ব অনেক বেশি। আচ্ছা, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কারণ কি? ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কারণ কি? ভারতকে কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়? আচ্ছা, এই যে সেকুলার কথাটা কবে যুক্ত হয়েছিল প্রস্তাবনার সঙ্গে? 1976-এ যুক্ত হয়। এই কথাটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে যুক্ত করা হয়। তো এখানে বলা হয়েছে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এবং রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ। সংবিধানে ধর্মীয় ক্রিয়াকলাপ নিষিদ্ধ করা হয়নি, যে যার ধর্ম সে পালন করতে পারবে, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। ভারতের যে আকস্মিকতা তহবিল অর্থাৎ কন্টিজেন্সি ফান্ড, সেটি কার হাতে থাকে? এর নিয়ন্ত্রক কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, স্পিকার? উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের কোন তালিকায় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং সংবিধানে আমরা আর্টিকেল 40-তে পাচ্ছি, আরো 243-এ পাবো, 243 এখানে আছে পঞ্চায়েতের কথা। তো পঞ্চায়েত এটা ভারতের তফসিলের সঙ্গে যুক্ত হয়েছিল 11তম
তফসিলে এবং ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ৭৩তম সংবিধান সংশোধনী কবে হয় সালটা যদি মনে রাখতে চাও লিখে নাও 1992 সালে ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা যেটা তফসিলের মধ্যে রাখা হয়েছে এবং 12তম তফসিলে পৌরসভার কথা বলা হয়েছে মিউনিসিপ্যালিটি পৌরসভার কথা আমরা দেখব যে কোথায় আছে এটা আছে 12তম তফসিলে এটা হচ্ছে ৭৪তম অ্যামেন্ডমেন্ট 1992 এটাও কিন্তু একই বছরে বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে বিধান পরিষদ বলো এখানে সঠিক উত্তর কি হবে তো রাজ্যসভা লোকসভা বিধানসভা বিধান পরিষদ রাজ্যের উচ্চকক্ষ বিধানসভা যদিও প্রত্যেক রাজ্যে বিধান পরিষদ নেই আমাদের পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই কিন্তু ইন জেনারেল কেস আমরা যদি দেখি বিধান পরিষদের সদস্য হতে গেলে মিনিমাম এজ কত হতে হবে উত্তর হবে 30 বছর তোমাকে যদি বলা হয় যে রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে সেটাও কিন্তু 30 বছর আমরা 25 বছর কখন বলছি 25 বছর বলবো তখন সেটা হচ্ছে লোকসভা বিধানসভার ক্ষেত্রে এটা বিধান পরিষদ 25 বছরে আমরা মিনিমাম এজ দেখব লোকসভার সদস্য আচ্ছা লোকসভা থেকে কে আসছে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী রাজ্য বিধানসভা থেকে আসছে চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদের হতে গেলে মিনিমাম এজ 25 ইয়ার যদি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কথা বলি তখন কিন্তু 35 বছর প্রেসিডেন্ট এই বয়স থেকে প্রশ্ন আসে সহজ জিনিস কিন্তু পরীক্ষায় আসে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আর কে হবে রাজ্যপাল বা গভর্নর তাদের ক্ষেত্রে আমরা মিনিমাম এজ দেখবো 35 অলিম্পিক গেমস শুরু হয়েছে জুলাইয়ে এবং 2028 সালে কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া এই প্রশ্নগুলো বারবার আমি করাচ্ছি দেখবে মাঝে মধ্যেই কারণ এই অলিম্পিক থেকে প্রশ্ন আসবে অলিম্পিক যেহেতু খেলা হচ্ছে এটা থেকে মনে রাখবে যে কোনো আপকামিং যে পরীক্ষাগুলো আছে প্রশ্ন আসবে সেগুলো আমরা নিশ্চয়ই সলভ করিয়ে দেবো যেগুলো আসার মতো প্রশ্ন নাইট্রোজেনবিহীন হরমোন নিম্নের কোনটি এখানে 3টি হরমোনের নাম আছে উদ্ভিদ হরমোন অক্সিন জিবরেলিন সাইটোকাইনিন এর মধ্যে নাইট্রোজেন অনুপস্থিত কোন হরমোনে কি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকেই যারা কানেক্ট আছো একটু বলো নাইট্রোজেন বিহীন হরমোন এখানে আমরা কি দেখছি জিবরেলিন নিম্নলিখিত কোন প্রাণীর দ্বীপ প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ডের চেম্বার অর্থাৎ প্রকোষ্ঠ দুটি আমাদের মানুষের ক্ষেত্রে কটি আছে বা স্তন্যপায়ী প্রাণীদের 4টি প্রকোষ্ঠ দুটি অলিন্দ দুটি নিলয় কিন্তু মাছের এখানে আমরা দেখব দুটি আছে একটা অলিন্দ একটা নিলয় তো মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয় বলতো মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় যেহেতু দূষিত রক্ত প্রবাহিত হয় এবং একচক্রী বলা হয় যে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীর সেটা হচ্ছে মাছেদের লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন নিম্নের কোথায় অবস্থিত তো লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার নাম অনুসারে এখানে ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন অবস্থিত সেটা কোন শহরে অবস্থিত তোমাকে বলতে হবে কোন শহরে অবস্থিত উত্তর হবে মুসৌরি অপশন বি সঠিক উত্তর আছে
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ স্টেশন। ফিশারিজ অর্থাৎ মাছ বা মাছ সংক্রান্ত গবেষণাগার, এটি কোথায় আছে? কলকাতা, ব্যারাকপুর, চেন্নাই, কটক। মাছ চাষ সংক্রান্ত বিষয় বা সেটা নিয়ে গবেষণা করা হয় পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ছে ব্যারাকপুর। এই ব্যারাকপুরে কিন্তু সেই সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, এটা প্রত্যেকে তোমরা জানো। সংবিধানের পার্ট 3-তে কি বলা হয়েছে বলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখানে তো হয়ে গেছে মৌলিক অধিকার। বোর্ডে কি হচ্ছে বুঝতে পারছি না, একটা এক এক রকম কাজ হচ্ছে। যাই হোক, পার্ট 3, পার্ট 3-তে কোন বিষয়ে বলা হয়েছে? পার্ট 3-তে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। ভারতবর্ষ এবং তার অঙ্গরাজ্য সম্পর্কে পার্ট 1-এ কিন্তু বলা হয়েছে। নাগরিকত্ব সম্পর্কে আমরা দেখব যে এটা ভারতের সংবিধানের 2য় অধ্যায়ে বলা হয়েছে, এটা পার্ট 3। নির্দেশাত্মক নীতি হচ্ছে পার্ট 4। তো এই প্রথম 4-5টা পার্ট খুব আসে পরীক্ষায়। মৌলিক কর্তব্য কত পার্টে? মৌলিক ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, এটা আছে পার্ট 4A-তে। এবং এই যে প্রথম কিছু পার্ট আছে সেগুলো একটু মনে রাখতে পারলেই হবে। এবং এই ধারাগুলো কত থেকে কত, কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা, সেগুলো একটু একই সঙ্গে একটু বলে দিচ্ছি, পরীক্ষায় আসে, এসছিল ফুটে সাইতে তোমরা দেখবে। পার্ট 1, এটা আর্টিকেল নাম্বার আমরা যদি দেখি, আর্টিকেল 1 to 4, আর্টিকেল 1 to 4-এ রয়েছে পার্ট 1। পার্ট 2 হচ্ছে আর্টিকেল নাম্বার 5 to 11, 5 থেকে 11। পার্ট 3 মৌলিক অধিকার, এটা আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। পার্ট 4, এখানে ধারা আছে আর্টিকেল নাম্বার 36 থেকে 51। আর এটা হচ্ছে আর্টিকেল 51A। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসছে, রিসেন্ট এইগুলো আসছে। কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? পর্তুগিজ এর পর থেকেই দেখা যায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ভারত থেকে। কিছু কিছু জায়গায় তাদের কন্ট্রোল থাকছে, যেমন গোয়াতে, দমন-দিউতে। বাংলা থেকে আর তারা বেশি কিছু করতে পারেনি। সম্রাট শাহজাহানের নাম মনে রাখবে, তিনি দমন করেছিলেন। সবুজ বিপ্লব শব্দটি কে চালু করেন? বলো কি হবে এখানে সঠিক উত্তর? সবুজ বিপ্লব শব্দটি কে চালু করেছেন? উত্তর হবে উইলিয়াম গান্ডে বা উইলিয়াম গাউট। কোথায় কোথাও তোমরা পাবে গ্রিন রেভলিউশন। তো MS স্বামীনাথন, তার নাম আমরা কোথায় পাচ্ছি? এই সবুজ বিপ্লবের জনক বলা হয়, ভারতের সবুজ বিপ্লবের জনক। এবং তিনি একটা ওয়ার্ড চালু করেছিলেন, এভারগ্রিন রেভলিউশন, চির সবুজ বিপ্লব, এভারগ্রিন রেভলিউশন। এই কথাটা চালু করেন MS স্বামীনাথন। ডক্টর নরম্যান বোরল্যাং, তাকে ওভারঅল পৃথিবী জুড়ে বলা হয় গ্রিন রেভলিউশনের ফাদার অর্থাৎ জনক। কিন্তু ভারতের ক্ষেত্রে ডক্টর MS স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লব কবে হয়? 1966-এ, 1966 সালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে 2023 সালের প্রশ্ন আমি এখানে রেখেছি, দেখো। G20 সামিট হয়েছিল আমাদের ভারতের দিল্লিতে। এখন G20 2024 কোথায় হবে বলো? G20 2024 কোথায় হবে? এটা হচ্ছে কোথায় হবে জানো? এটা হবে ব্রাজিলে। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। দু সালে।
পরবর্তী প্রশ্ন বলো। জীবদেহের প্রাথমিক গঠনের একককে বলা হচ্ছে কোষ, সেল। কোষ এটিকে আবিষ্কার করেন, কোষ আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। আবিষ্কার এবং নামকরণ তার নামে পাচ্ছি রবার্ট হুক, কোষ আবিষ্কার করেন। তো আমাদের যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ আমাদের অ্যাপে, এই সমস্ত ব্যাচ তোমরা পাবে। ফাউন্ডেশন 3.0 কম্বো ব্যাচ, WBPSC ব্যাচ, সমাধান রেলওয়ে এসএসসি ফাউন্ডেশন, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড, এছাড়াও আরো কিছু ব্যাচ আছে, সিঙ্গেল ব্যাচ রয়েছে, শুধু ম্যাথ, শুধু রিজনিং, শুধু ইংরাজি, শুধু জিকে, অনেক রকম ফ্যাসিলিটিস আছে, তোমাদের সুবিধা মতো নিতে পারো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে 2026 সালে T20 বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? 2026 সালে T20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? বলতে পারবে কেউ? উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত ও শ্রীলঙ্কা। তো T20 2024 আমরা জানি এখানে এটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আমেরিকাতে 2024 সালে, এবং এখানে আমাদের ভারত চ্যাম্পিয়ন হয়েছে, হোস্ট করেছিল এটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন। সাল এর পরবর্তী T20 ওয়ার্ল্ড কাপ হবে 2026-এ, সেটা হবে ভারতে এবং শ্রীলঙ্কায়। 25 সালে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, সেটা কোথায় হবে? পাকিস্তানে হওয়ার কথা, এবং ভারতের ম্যাচগুলো কোথায় হবে সেটা নিয়ে এখনো কিন্তু ফাইনাল ডিসিশন আসেনি। কোন দশায় ক্রোমোজোমগুলি VLIJ আকৃতির ধারণ করে? ক্রোমোজোমগুলোর গেট আপ কেমন আসছে? VLIJ ইংরাজি এরকম ধারণ করছে, সেটা হচ্ছে তোমার অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কোষ বিভাজনের যে দশাগুলো রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তো 3 নম্বর দশায় এই ঘটনাগুলো ঘটে। মাছির রেচন অঙ্গের নাম কি? মাছির রেচন অঙ্গের নাম কি বলো? মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, ফুসফুস। তো এখানে উত্তর কি হবে? উত্তর হবে মালপিজিয়ান নালিকা। গ্রিন গ্ল্যান্ড আমরা দেখব চিংড়িতে। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কত সালে? আমরা সাল জানি 1946 সালে, প্রত্যেকে এটা জানি। গণপরিষদ গঠনের উদ্দেশ্যে এসেছিল। তো 1946 সালের কত তারিখে তোমাকে বলতে হবে, কারণ এখানে 3টি তারিখ আছে। উত্তর হবে 24শে মার্চ 1946। ক্যাবিনেট মিশনের সদস্য থাকে 3জন, স্যার প্যাট্রিক লরেন্স, এবি আলেকজান্ডার, আরেকজন কে বলতো? ক্রেপস। 3জন। যে সকল উদ্ভিদের মূল কাণ্ড পাতায় বিভেদ দেখা যায় না তাদেরকে আমরা এখানে শৈবাল বলতে পারি। এটা ছিল গত দিনের তোমাদের হোমওয়ার্ক। তো আজকের হোমওয়ার্ক থাকবে এটি, ভারতের উষ্ণতম অঞ্চলের নাম কি? এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসে। তো আমরা এখানে 26 কোশ্চেন আলোচনা করলাম। তোমরা বলবে যে কে কত পেয়েছো আউট অফ 26, স্কোর কত হলো। কিছুদিন ক্লাস আমার হয়নি, আবারও কিন্তু চলছে, চলতে থাকবে, আশা করি অসুবিধা নেই। আর তো বলো, বিভিন্ন এই যে সরকারি চাকরির পরীক্ষা তোমরা দিচ্ছ, তো সেখানে প্রচুর অপশন আছে, প্রচুর রকমের পরীক্ষা আছে। তো সেখানে তোমাদের অনেকের কনফিউজড হয়ে যাও যে কোন পরীক্ষা দেব, কোনটা দেব না। সেটা প্রাথমিকভাবে তোমাকে কিন্তু আগে ভাবতে হবে। তোমার একটা টার্গেট রাখতে হবে। প্রত্যেককে বলবো যে একটা মেজর টার্গেট রাখো, মেজর, যে ওটা
আমার মেন টার্গেট, তারপর কিছু মাইনর টার্গেট রাখো, তাহলে দেখবে সাফল্যটা তাড়াতাড়ি আসবে। তুমি দিশাহীনভাবে পড়লে কিন্তু হবে না। তুমি একটা পরীক্ষা আগে টার্গেট করো, আর তুমি ডব্লিউবিপি রিলেটেড পরীক্ষা টার্গেট করো, সেখানে তুমি এসআই কনস্টেবল বা আরো যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো তুমি দিতে পারছো। ডব্লিউবিপির আন্ডারে, কলকাতা পুলিশের আন্ডারে যে পরীক্ষাগুলো হচ্ছে একই লেভেলের পরীক্ষা, একই রকম পরীক্ষা, একটা প্রস্তুতিতে সবগুলো হবে। তো তোমাকে একটা টার্গেট রাখতে হবে মেজর, হয় ডব্লিউবিপি, না হয় তোমার পিএসসি, না হয় এসএসসি, রেল, এইগুলো তোমাকে আলাদা করে ভাবতে হবে, কারণ এক একটা একটা পরীক্ষার এক একটা প্যাটার্ন আছে, এক একটা ধাঁচ আছে। হ্যাঁ, জিকে একই আছে, সেখানে ম্যাথ একই রয়েছে, রিজনিং একই রয়েছে, কিন্তু কম বেশি আছে। তো তুমি প্রত্যেক পরীক্ষার বিভিন্ন আলাদা আলাদা স্ট্র্যাটেজি কিন্তু আছে, একটা স্ট্র্যাটেজি দিয়ে তুমি সব পরীক্ষা কভার করতে পারবে না। তো সেই জন্য আমি বলবো যে একটা টার্গেট তোমাকে আগে রাখতে হবে, যে আমার সামনে এই পরীক্ষাটা রয়েছে, সেটার জন্য পড়ছি, এবং আনুষঙ্গিক ওই প্রস্তুতিতে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তুমি হয়তো ভাবছো স্যার মিসলেনিয়াস দেবো, তাহলে মিসলেনিয়াসটা মেন ফোকাস থাকবে, ওটাকে উদ্দেশ্য করেই তুমি চলতে থাকো, আলাদাগুলো এমনি এমনি হবে। হ্যাঁ, এবার যদি তুমি ক্লার্কশিপ টার্গেট করো তাহলে কিন্তু আর মিসলেনিয়াস হচ্ছে না, সেখানে সিলেবাস একই হলেও প্যাটার্ন আলাদা, পরীক্ষার লেভেলগুলো একটু আলাদা থাকে, কাছাকাছি অনেকটাই। অর্থাৎ পিএসসি তুমি যদি টার্গেট করো, পিএসসির পরীক্ষাগুলো তোমার পেতে সুবিধা হবে। যদি ডব্লিউবিপি টার্গেট করো, ডব্লিউবিপি রিলেটেড হবে, কিন্তু পিএসসিতে গিয়ে আবার কিন্তু হবে না, কারণ ওখানে তোমার সাবজেক্টের যে রেশিওটা রয়েছে, কোন জায়গা থেকে কতগুলো আসে, একটু ডিফারেন্স আছে। তাহলে এটাই বলার উদ্দেশ্য যে বিভ্রান্ত না হয়ে একটা টার্গেট করে এগিয়ে চলো, আনুষঙ্গিক আরগুলো একই সাথে চলবে। ঠিক আছে, সকলে যারা কানেক্ট আছো, পড়াশোনাটা করো, আলটিমেট সব কথার একটাই উত্তর, পড়তে হবে তোমাকে, নয়তো কিন্তু সাফল্যটা আসবে না। প্রস্তুতিটা তোমাকে একদম টপ লেভেলে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়তে থাকো, সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে তুমি পড়তে থাকো, যে ঘাটতিগুলো তোমার আছে সেগুলো ক্লিয়ার করো, দেন তুমি দেখতে পাচ্ছ সাফল্য চলে আসছে। ওকে।